এক মা প্রতি মাসে মেয়ের কাছ থেকে চিঠি পায় বিদেশ থেকে। 10 বছর ধরে একদিনও মিস হয় না। কিন্তু একদিন সে জানতে পারে যে শহর থেকে চিঠি আসছে, সেখানে তার মেয়ে 8 বছর আগে মারা গেছে। রোকেয়া বেগমের দিনটা শুরু হয় খুব সাধারণভাবেই। ভোরে উঠে নামাজ পড়া, তারপর বারান্দার গাছে পানি দেওয়া, আর শেষে এক কাপ চা নিয়ে বসে থাকা পুরনো দিনের মতো। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আসে দুপুরে, ঠিক দুপুর 12টার দিকে। কারণ এই সময়ে ডাকপিয়ন আসে। আজও এসেছে। খালা, আপনার চিঠি। ডাকপিয়ন ছেলেটা হাসতে হাসতে খামটা এগিয়ে দেয়। রোকেয়া বেগমের হাত কাঁপে। কিন্তু এই কাঁপুনি ভয় বা দুঃখে না, এটা এক ধরনের অদ্ভুত আনন্দ। যেন জীবনের একমাত্র আলোটা এই খামের ভেতরে বন্দী। খামের উপরে সুন্দর করে লেখা, মা, তোমার জন্য। নিচে মেয়ের নাম নাইলা। রোকেয়া বেগম ধীরে ধীরে খামটা খুললেন। ভেতর থেকে একটা চিঠি বের হলো। একই রকম কাগজ, একই রকম হাতে লেখা, যেটা তিনি চোখ বন্ধ করেও চিনতে পারবেন। তিনি পড়তে শুরু করলেন। মা, আমি ভালো আছি। এখানে শীত পড়েছে খুব। তুমি নিজের খেয়াল রাখবা। আমি খুব শিগগিরই তোমার কাছে আসব। রোকেয়া বেগমের চোখ ভিজে উঠল। প্রতি মাসে একই কথা লিখে নাইলা, আমি ভালো আছি, শিগগিরই আসব। কিন্তু সে কখনো আসে না। তবুও রোকেয়া বেগম বিশ্বাস করেন একদিন আসবেই। কারণ তার মেয়েটা এমন না যে কথা দিয়ে কথা রাখবে না। নাইলা 10 বছর আগে বিদেশে গিয়েছিল পড়াশোনার জন্য। তারপর একটা চাকরি পেয়ে যায়। শুরুতে ফোন করত, ভিডিও কল করত, কিন্তু ধীরে ধীরে সব কমে যায়। একদিন হঠাৎ ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। তখনই প্রথম চিঠি আসে। মা, আমি খুব ব্যস্ত, ফোনে কথা বলা হয় না, তাই চিঠি লিখছি। তারপর থেকে প্রতি মাসে ঠিক একবার করে চিঠি আসে। একটা বারও মিস হয় না, 10 বছর ধরে। পাড়ার মানুষজন প্রথমে অবাক হয়েছিল, এখন তারা অভ্যস্ত। কেউ কেউ বলে, এই যুগে কেউ চিঠি লেখে নাকি? কেউ আবার হাসে, নিশ্চয়ই মেয়েটা কোনো সমস্যা লুকাচ্ছে। কিন্তু রোকেয়া বেগম এসব কথায় কান দেন না। তার কাছে শুধু একটা জিনিস গুরুত্বপূর্ণ, তার মেয়ে বেঁচে আছে, ভালো আছে। কিন্তু সেদিন সব বদলে গেল। সেদিন বিকেলে তার বাড়িতে এলেন তার ছোট ভাই সোহেল। সোহেল অনেকদিন পর এসেছে, হাতে একটা ফাইল, মুখে অদ্ভুত গম্ভীর ভাব। আপা, একটা কথা ছিল। রোকেয়া বেগম হাসলেন। কী রে, এত সিরিয়াস কেন? সোহেল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি নাইলার সাথে শেষ কবে কথা বলেছ? রোকেয়া বেগম একটু থামলেন। কথা না, চিঠি তো প্রতি মাসেই আসে। সোহেল গভীর শ্বাস নিল। আপা, আমি ওই শহরে গিয়েছিলাম যেখানে নাইলা থাকে বলে তুমি বলো। রোকেয়া বেগমের মুখে হাসি মিলিয়ে গেল। তারপর সোহেলের গলা কাঁপছে। ওই ঠিকানায় কেউ নাইলা নামে থাকে না। মানে? আরও খোঁজ নিয়েছি। ওই শহরের রেকর্ডে, হাসপাতাল, পুলিশ, সব জায়গায়। রোকেয়া বেগমের বুক ধড়ফড় করতে লাগলো। কি বলছিস তুই? সোহেল ধীরে ধীরে বলল, নাইলা 8 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এক মুহূর্তে পুরো পৃথিবীটা থেমে গেল। রোকেয়া বেগমের কানে যেন কিছুই ঢুকছে না। শুধু একটা শব্দ বারবার ঘুরছে, মারা গেছে। না, এটা হতে পারে না। তিনি মাথা নাড়তে লাগলেন। দেখো এই রিপোর্ট। সোহেল ফাইল খুলে দেখালো। কিছু কাগজ, কিছু ছবি। একটা ছবিতে নাইলার মুখ, চোখ বন্ধ, নিথর। রোকেয়া বেগম চিৎকার করে উঠলেন, এটা মিথ্যা। আমার মেয়ে বেঁচে আছে। সে আমাকে চিঠি লেখে প্রতি মাসে। তার হাত কাঁপছে, চোখে অশ্রু। এই যে আজকের চিঠি, দেখ। তিনি দৌড়ে গিয়ে টেবিল থেকে চিঠিটা নিয়ে এলেন। এটা কি মিথ্যা? এই লেখা কি মিথ্যা? সোহেল চুপ করে রইল। কারণ সেই হাতের লেখা সত্যি নাইলার, একটু ভুল নেই। সেদিন রাতে রোকেয়া বেগম ঘুমাতে পারলেন না। চিঠিটা বারবার পড়লেন। আমি ভালো আছি, আমি আসব। এই লাইনগুলো যেন এখন অন্যরকম শোনাচ্ছে। একটা প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো। যদি নাইলা 8 বছর আগে মারা যায়, তাহলে গত 8 বছর ধরে কে চিঠি লিখছে? পরদিন সকালে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই খুঁজে বের করবেন সত্যটা। চিঠির খামটা আবার হাতে নিলেন। এবার তিনি খেয়াল করলেন একটা জিনিস। প্রতি খামের উপর একই পোস্ট অফিসের সিল, একই শহর, একই জায়গা। আমি সেখানে যাব। তিনি ধীরে ধীরে বললেন, আমি নিজেকে দেখব কে আমার মেয়ের নামে চিঠি পাঠাচ্ছে। তার চোখে এবার ভয় নেই,
আছে এক ধরনের দৃঢ়তা, কারণ এটা শুধু একটা রহস্য না, এটা একজন মায়ের হৃদয়ের প্রশ্ন। বিদেশের মাটিতে যখন রোকেয়া বেগম পা রাখলেন, তখন সেখানকার কনকনে ঠান্ডা বাতাস তার হাড় কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু তার বুকের ভেতরের জেদ সেই ঠান্ডাকে হার মানায়। সাথে এসেছে সোহেল। সে বারবার বলছে, আপা, শরীরটা খারাপ হবে, হোটেলে চলো। কিন্তু রোকেয়া বেগমের গন্তব্য একটাই, সেই পোস্ট অফিস, যেখান থেকে গত 8 বছর ধরে চিঠিগুলো আছে। পোস্ট অফিসের সিল ধরে তারা পৌঁছালেন শহরের এক নিরিবিলি প্রান্তে। জায়গাটা ছিমছাম, কিন্তু কেমন যেন একটা মনমরা ভাব চারদিকে। পোস্টমাস্টার একজন বয়স্ক মানুষ, নাম হেনরি। রোকেয়া বেগম যখন ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে নিজের পরিচয় দিয়ে নাইলার সে চিঠিটা দেখালেন, হেনরির চোখে চশমাটা নাক দিয়ে একটু নিচে নেমে এলো। তিনি দীর্ঘক্ষণ চিঠি লেখাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর রোকেয়া বেগমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন এই হাতে লেখা কাউকে না কাউকে এখানে টেনে আনবেই। তবে আপনি অনেক দেরি করে ফেলেছেন ম্যাডাম। সোহেল পাশ থেকে প্রশ্ন করল, দেরি মানে? কে পাঠাতো এই চিঠি? হেনরি একটা পুরনো ডায়েরি খুলে বললেন, এই চিঠিগুলো প্রতি মাসের নির্দিষ্ট তারিখে একজন লোক আসত, কিন্তু সে ছিল কেবল বাহক। আসল রহস্য লুকিয়ে আছে ব্রুহিলস নার্সিং হোমের একটি ঘরে। রোকেয়া বেগম আর সোহেল তখন ব্রুহিলস নার্সিং হোমে পৌঁছালেন। তখন সূর্য ডুবছে। নার্সিং হোমের করিডরগুলো সাদা আর নিস্তব্ধ। রিসেপশনের নাইলার ছবি দেখাতে কর্তব্যরত নার্স চমকে উঠলেন। এই মেয়েটি, সে তো 8 বছর আগে এই হাসপাতালেই মারা গিয়েছিল। সড়ক দুর্ঘটনায় যখন তাকে আনা হয়, তখন তার বাঁচার কোনো আশা ছিল না। রোকেয়া বেগম চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সোহেল তাকে ধরে ফেলল। নার্স আবার বললেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মৃত্যুর পর একজন মানুষ প্রতিদিন এখানে আসতেন। তিনি নাইলার সব ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, শুধু একটা বাক্স ছাড়া। কী ছিল সেই বাক্সে? রোকেয়া বেগমের কণ্ঠস্বর কাঁপছে। অনেকগুলো সাদা কাগজ, কলম আর নাইলার নিজের হাতে লেখা কিছু ডায়েরি। সেই মানুষটি প্রতি মাসে একবার এখানে আসতেন এবং বলতেন, আজ নাইলার চিঠি পাঠানোর দিন। নার্সের কাছ থেকে সেই রহস্যময় মানুষটির ঠিকানা নিয়ে রোকেয়া বেগম যখন শহরের এক জীর্ণ অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ালেন, তখন রাত গভীর। দরজার নেমপ্লেটে কোনো নাম নেই। রোকেয়া বেগম কাঁপতে কাঁপতে কলিং বেল টিপলেন। ভেতর থেকে কারো কাশির শব্দ শোনা গেল। ধীরে ধীরে দরজাটা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রোকেয়া বেগম স্তব্ধ হয়ে গেলেন। লোকটার বয়স খুব বেশি নয়, কিন্তু চেহারায় চরম ক্লান্তি আর অসুখের ছাপ। তার টেবিলের উপর ছড়ানো অনেকগুলো কাগজ, আর সেই কাগজগুলোতে যা লেখা তা দেখে রোকেয়া বেগমের হৃৎপিণ্ড যেন থমকে গেল। পুরো টেবিল জুড়ে হাজার হাজার বার লেখা, মা, আমি ভালো আছি। হুবহু নাইলার হাতে লেখা, একটুও তফাৎ নেই। রোকেয়া বেগম অস্ফুট স্বরে বললেন, কে আপনি? কেন আমার সাথে এই নাটক করছেন? লোকটি মাথা তুলল, তার চোখে জল। সে কেবল একটি কথাই বলল, আমি ড্যানিয়েল। নাইলার স্বামী হওয়ার কথা ছিল আমার, কিন্তু ও যাওয়ার আগে আমাকে একটা কঠিন কাজ দিয়ে গিয়েছিল। রোকেয়া বেগম দরজার চৌকাঠে বসে পড়লেন। সত্যিটা কি তবে আরও গভীর? ড্যানিয়েল কেন নিজের জীবন নষ্ট করে এক মৃত মেয়ের পরিচয় বয়ে বেড়াচ্ছে? ড্যানিয়েল ধীরে ধীরে আলমারি থেকে একটা পুরনো ল্যাপটপ বের করে আনলো। কাপা হাতে একটা ফোল্ডার খুলতেই স্ক্রিনে ভেসে উঠল নাইলার মুখ। ভিডিওটা 8 বছর আগের। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ফ্যাকাশে নাইলা, যার মাথায় ব্যান্ডেজ, কিন্তু চোখে এক অদ্ভুত মায়া। ভিডিওতে নাইলা বলছে, ড্যানিয়েল, আমি জানি আমার সময় শেষ, কিন্তু আমার মা, তিনি খুব দুর্বল। তার জীবনের সবটুকু আনন্দ আমাকে ঘিরে। আমি মারা গেলে মাও মরে যাবেন। ড্যানিয়েল, তুমি কি পারবে আমার হয়ে মাকে বেঁচে রাখতে? প্রতি মাসে অন্তত একটা চিঠি। মা যেন কোনোদিন বুঝতে না পারে তার নাইলা আর নেই। ভিডিওটা শেষ হওয়ার পর ঘরে পিনপতন নীরবতা। রোকেয়া বেগমের চোখের জল শুকিয়ে গেছে। সেখানে এখন এক গভীর বিষয়। ড্যানিয়েল বলতে শুরু করলো, নাইলা মারা যাওয়ার পর প্রথম কয়েক মাস আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু ওর শেষ অনুরোধটা আমাকে স্থির রাখতে দেয়নি।
আমি বাংলা জানি না, কিন্তু নাইলার ডায়েরি দেখে দেখে ওর হাতের প্রতিটি অক্ষর নকল করা শুরু করি। একটা মালিক দিয়ে আমার কয়েক মাস লেগেছে। একটা শব্দ ভুল হলে আমি হাজারবার সেই কাগজ ছিঁড়েছি, যাতে আপনার মনে কোনো সন্দেহ না জাগে। সোহেল স্তম্ভিত হয়ে ড্যানিয়েলের হাতের দিকে তাকালো। কলম ধরতে ধরতে ড্যানিয়েলের আঙ্গুলে স্থায়ী করা পড়ে গেছে। সে কেবল চিঠি লেখেনি, নাইলার ফেলে যাওয়া পুরনো সব ভিডিও দেখে আয়ত্ত করেছে নাইলা কিভাবে কথা বলতো, কী নিয়ে অভিযোগ করত। সেই অনুযায়ী সে চিঠির বিষয়বস্তু সাজাতো। ড্যানিয়েল হাসল, তবে সে হাসিতে কান্নার চেয়েও বেশি বেদনা ছিল। সে বলল, নাইলা মারা যাওয়ার পর আমি আর বিয়ে করিনি। আমার পরিবার, ক্যারিয়ার সব ছেড়ে আমি ছোট শহরে পড়ে আছি কেবল ওই 12 তারিখের ডাকপিয়নটার অপেক্ষায়। আমি জানতাম যেদিন চিঠিটা পৌঁছাবে সেদিন আপনি অন্তত একবার হাসবেন। আপনার সেই হাসিটাই ছিল আমার বেঁচে থাকার রসদ। কিন্তু হঠাৎ সোহেল খেয়াল করল ড্যানিয়েলের গায়ের ওপর রাখা কম্বলটা রক্তে ভেজা। সে দ্রুত কাছে গিয়ে দেখল ড্যানিয়েল খুব অসুস্থ। ড্যানিয়েল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, শেষ পর্যায়ে। আপনার মেয়ে আমাকে মুক্তি দিয়ে গেছে 8 বছর আগে, কিন্তু আমি নিজেকে মুক্ত করতে পারিনি। গত মাসে আমার খুব কষ্ট হচ্ছিল লিখতে, হয়তো এজন্যই হাতের লেখা একটু কেঁপে উঠছিল। কিন্তু আপনারা সন্দেহ করলেন। ড্যানিয়েল কাশতে কাশতে কথাগুলো বলল। রোকেয়া বেগম ড্যানিয়েলের শিয়রে গিয়ে বসলেন। তার মনে হলো সামনে শুয়ে থাকা এই ভিনদেশি যুবকটি তার নিজের নাইলার চেয়ে কোনো অংশে কম নয়। যে মমতা দিয়ে সে এক মৃত মানুষের স্মৃতি বাঁচিয়ে রেখেছে তা পৃথিবীর কোনো মাপকাঠিতে মাপা সম্ভব নয়। রোকেয়া বেগম ড্যানিয়েলের কপালে হাত রেখে বললেন, কেন করলে বাবা এমন? নিজের জীবনটা এভাবে শেষ করে দিলে? ড্যানিয়েল আবছা চোখে তাকালো। নাইলা বলতো, ওর মা পৃথিবীর সেরা মা। আমি কেবল সেই মায়ের হাসিটা দেখতে চেয়েছিলাম। সেদিন রাতে রোকেয়া বেগম আর হোটেলে ফিরলেন না। তিনি সেই ঘরেই বসে রইলেন যেখানে গত 8 বছর ধরে তার মেয়ের ছায়া বেঁচেছিল। কিন্তু মাঝরাতে ড্যানিয়েলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ড্যানিয়েল রোকেয়া বেগমের হাত শক্ত করে ধরল। সে অস্পষ্ট স্বরে বলল, মা, আগামী মাসের চিঠিটা আমি লিখে রেখেছিলাম, কিন্তু ডাকবক্সে ফেলা হয়নি। ওটা ওটা আপনি নিয়ে যাবেন। রোকেয়া বেগম বুঝলেন এই মানুষটি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার মায়ের হৃদয়ের কথা ভাবছে। তার মনে এক বিচিত্র অনুভূতি খেলা করছে। একদিকে মেয়ের চিরস্থায়ী বিচ্ছেদের শোক, অন্যদিকে এক ভিনদেশি ছেলের অসীম ভালোবাসা। হাসপাতালের করিডোরে সাদা দেয়ালের দিকে তাকিয়ে আছেন রোকেয়া বেগম। 8 বছর আগে এই হাসপাতালেই তার মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আর আজ সেখানে জীবনের সাথে লড়াই করছে সেই মানুষটি, যে তাকে 8 বছর ধরে এক মায়া পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। সোহেল পাশে এসে বসল। তার হাতে ড্যানিয়েলের ঘর থেকে আনা সেই শেষ খামটি। রাত 3টা। ডাক্তার বের হইলেন আইসিইউ থেকে। তার মুখে কোনো সান্ত্বনার ভাষা নেই। তিনি শুধু মাথা নিচু করে বললেন, তিনি চলে গেছেন। যাওয়ার আগে শুধু একটা শব্দই উচ্চারণ করেছেন, মা। রোকেয়া বেগম কাঁদলেন না। তার বুকের ভেতরটা যেন মরুভূমি হয়ে গেছে। তিনি ধীর পায়ে ড্যানিয়েলের নিথর দেহের সামনে গিয়ে দাঁড়ালেন। এই ছেলেটির সাথে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, এমনকি ভাষার মিলও ছিল না। কিন্তু গত 8 বছরে তাদের আত্মার যে বন্ধন তৈরি হয়েছিল তা পৃথিবীর যে কোনো সম্পর্কের চেয়েও গভীর। সকালে হোটেলের বারান্দায় বসে রোকেয়া বেগম ড্যানিয়েলে লিখে যাওয়া সেই শেষ চিঠিটা হাতে নিলেন। সোহেল পাশে বসে আছে। খামটা খুলতে দেখা গেল এবার ভেতরে কাগজের সংখ্যা বেশি। প্রথম পাতায় চিরচেনা সেই নাইলার হাতে লেখা, মা, আমি জানি তুমি এই চিঠিটা যখন পড়বে তখন আমি আর এই পৃথিবীতে নেই। ড্যানিয়েল হয়তো তোমাকে সত্যিটা বলে দিয়েছে। মা, আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু ও তোমার কান্নার শব্দ সহ্য করতে পারবে না বলেই এই অভিনয়টা টেনে নিয়ে গেছে। ও মানুষ না মা, ও একটা ফেরেশতা। রোকেয়া বেগমের হাত কাঁপছে। এর পরের পাতায় লেখা ড্যানিয়েলের নিজের হাতে লেখা। ভাঙ্গা ভাঙ্গা বাংলা অক্ষরে সে লিখেছে, মা, আমি জানি আমি মিথ্যে বলেছি, কিন্তু ওই মিথ্যেটা না বললে আমি নাইলাকে দেওয়া কথা রাখতে পারতাম না।
আমি আজ ওর কাছেই যাচ্ছি। মা, আপনি আমাদের দুজনকে ক্ষমা করে দিন। আপনি শুধু মনে রাখবেন, আপনার নাইলা মরে যায়নি। সে আমার ভালোবাসার মধ্যেই বেঁচে ছিল। রোকেয়া বেগম দেশে ফিরে এলেন, তবে একা নন, সাথে নিয়ে এলেন নাইলার দেহাবশেষ আর ড্যানিয়েলের স্মৃতির চিহ্নগুলো। পাড়ার মানুষ যখন জানল সত্যটা, তখন সবাই স্তব্ধ হয়ে গেল। যে চিঠি নিয়ে তারা একসময় উপহাস করত, সেই চিঠিগুলো এখন তাদের কাছে এক পবিত্র ত্যাগের দলিল। রোকেয়া বেগম তার বাড়ির আঙ্গিনায় ছোট একটা স্মৃতিস্তম্ভ বানালেন। সেখানে নাইলা আর ড্যানিয়েলের নাম একসাথে লেখা। তিনি এখন আর দুপুর 12টার জন্য অপেক্ষা করেন না, কারণ তিনি জানেন চিঠি আসার আর তার প্রয়োজন নেই। তার সন্তানরা এখন তার হৃদয়ের খুব কাছেই আছে। একদিন বিকেলে রোকেয়া বেগম বারান্দায় বসে চা খাচ্ছিলেন। সোহেল এসে জিজ্ঞেস করল, আপা, তুমি কি ড্যানিয়েলকে ক্ষমা করতে পেরেছ? রোকেয়া বেগম দূর আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ক্ষমা? ও তো আমাকে ক্ষমা করে দিয়েছে রে সোহেল। এই 8 বছর ও যে কষ্টটা একা সহ্য করেছে, যে নিঃসঙ্গতা নিয়ে ও আমার মুখে হাসি ফুটিয়েছে, সেই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। ও আমার ছেলে হয়ে জন্মায়নি ঠিকই, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদাটা সবার ওপরে দিয়ে গেছে। বারান্দার কোণে রাখা ডাক বক্সটা এখন খালি পড়ে থাকে, কিন্তু রোকেয়া বেগম যখনই চোখ বন্ধ করেন, তিনি দেখতে পান সুদূর কোনো এক দেশে একটি ছেলে আর একটি মেয়ে পাশাপাশি বসে তাকে দেখে হাসছে। পৃথিবীর সব চিঠি হয়তো গন্তব্যে পৌঁছায় না, কিন্তু ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেয়। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে সুন্দর করে মন্তব্য করবেন প্লিজ। ধন্যবাদ।